প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা আজকে বিষয় ঠিক করেছি গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, এটি নিয়ে আমরা কথা বলতে চাই। অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় করে দিব। শুরুতেই জানিয়ে দেব আজকের দিনে আলোচিত খবরের সংবাদ শিরোনাম। উন্নয়নের গালগল্পে বন্দী 53 বছরের বাংলাদেশ, সংস্কারে জনমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলনের প্রত্যাশা। বাংলাদেশ পূর্ব তিমুরের মধ্যে দুটি চুক্তি সমঝোতা সই, ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ রামোস হোর্তা। শেখ হাসিনা সহ গুমে জড়িতদের বিচার করাই বড় চ্যালেঞ্জ, নির্যাতনের ট্রমায় ভুগছেন ভুক্তভোগীরা। রূপপুরে হাসিনা পরিবারের অনিয়ম তদন্তে হাইকোর্টের রুল, বেনজির মতিউরের নামে দুদকের মামলা। বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, পদমর্যাদা আর আর্থিক সুবিধা পাবেন বঞ্চিত 764 কর্মকর্তা। যে বলছিলাম, আমাদের সাথে আজকে আলোচনার জন্য যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, জনাব মোহাম্মদ নূর খান, তিনি মানবাধিকার কর্মী। রয়েছেন জনাব কাজী মাহফুজুল হক সুপন, তিনি সহযোগী অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা সম্পাদক, বার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম কমিশন। সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছিল তাদের একটি কমিশন হচ্ছে গুম কমিশন। তারা গুম সংক্রান্ত যে কতগুলো অভিযোগ ছিল তার অনেকগুলো নিয়ে কাজ করেছে, অনেকগুলো নিয়ে কাজ করেনি। এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলতে চাই। সেখানে পরিষ্কারভাবে তারা বলেছে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে এবং তার যথেষ্ট প্রমাণ করার মতো যথেষ্ট রকমের উপাদান তারা পেয়েছেন। আয়নাঘরে সরাসরি এই সংক্রান্ত নিউজ আপনারা দেখছেন। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখে আসতে চাই। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের অভিযোগ জমা পড়ে 1676টি। এর মধ্যে 758টি যাচাই বাছাই করে গেল শনিবার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এছাড়াও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ গুমের ঘটনায় জড়িত। গুম কমিশনের সদস্য নূর খান বলছেন, অভিযুক্তদের আইনের মুখোমুখি করাই এখন বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু হাওয়ার থেকে এই নামগুলি দেইনি। কমিশন যথাযথ অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই নামগুলি প্রকাশ করেছে। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে, যাদের অনেকেই এখনো ট্রমায় ভুগছেন। এই ঘটনার দায় বা এই ঘটনা মানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সায় ছাড়া, অনুমতি ছাড়া, নির্দেশনা ছাড়া এই ঘটনা দিনের পর দিন ঘটার কোনো সুযোগ নাই। যারা পালিয়ে গেছেন তাদেরকে ধরে আনা সম্ভব, আন্তর্জাতিকভাবে সহযোগিতা নিয়ে ধরে আনা সম্ভব, কারণ তারা অপরাধটা করেছেন কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ। গুম কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে র‍্যাব বিলুপ্তির। 3 মাস পর মার্চে আরও একটি প্রতিবেদন জমা দেবেন তারা। চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও 1 বছর সময় লাগবে বলে জানায় কমিশন। দেশের সীমানা পেরিয়ে গেলে এই ধরনের অপরাধীরা মুক্ত, এটা ভাবার কোনো কারণ নাই। ফয়সাল, আমরা রিপোর্টটি দেখছিলাম। বিষয় হচ্ছে নির্যাতনের বেশ কিছু ভয়াবহ বর্ণনা আমরা ওই রিপোর্টে পড়ছিলাম। একটি রিপোর্ট ছোট হয়, টেলিভিশনে আমাদের সময় স্বল্পতার কারণে পুরোপুরি দেখানো যায় না। জনাব নূর খান আমাদের সাথে আছেন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কয়েকটি ঘটনার কথা আমরা বিস্তারিত দেখলাম ওই রিপোর্টের মধ্যে, অনেকগুলো দেখা যায় নাই। আমাদের যারা দর্শক এই মুহূর্তে দেখছেন তাদের অনেকেও হয়তো ওই রিপোর্টটা বিস্তারিত পড়েন না। আমি কি দু একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে পারি যেখানে আপনারা বেশ ভয়াবহ চিত্র এবং গা শিউরে ওঠার মতো ঘটনা আপনারা দেখেছেন? দেখেন, গত 15 বছর এই দেশটি শাসন করেছেন স্বৈরাচার, এবং তারা যে কত নিষ্ঠুর এবং নির্মম ছিল তার কিছু নজির আমরা
দেখতে পাচ্ছি গোপন বন্দিশালাগুলোতে। কিছু বয়ান আমরা জানতে পারছি যে সমস্ত ভিকটিমরা জীবন নিয়ে ফিরে আসতে পেরেছেন। আমরা গত 15 বছর যে বয়ান শুনেছি ভিকটিমদের কাছে, অর্থাৎ যে সমস্ত ভিকটিম বেঁচে এসছেন তাদের কাছ থেকে, আমরা আসলে অনুধাবন করতে পারিনি। যখন আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম তখন পরতে পরতে ঘটনার ভয়াবহতা আমরা লক্ষ্য করলাম, দেখতে পারলাম, জানতে পারলাম। সাম্প্রতিককালে কয়েকটি গোপন সেল আমরা ভিজিট করেছি। দুর্ভাগ্যজনক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, র্যাব বলেন বা অন্যান্য বাহিনী বলেন, কেউ কিন্তু এই গোপন সেলগুলো আমাদেরকে চিনিয়ে দেন নাই। অধিকাংশ ক্ষেত্রে, দু একটি ক্ষেত্র বাদে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে এবং এই ক্ষেত্রে সহযোগিতা কিন্তু বাহিনীগুলির পাইনি। যেমন আমরা একটা গোপন বন্দিশালা দেখলাম যেটা র্যাবের একটা ব্যাটালিয়নের ভিতর, যেখানে আমাদেরকে যে বন্দিশালাগুলো দেখানো হয়েছে সেটা প্রশস্ত, একাধিক ব্যক্তি আছে, কিন্তু সমস্ত স্থাপনা ঘুরে ফিরেও আমরা আসলে আমাদের কাছে যে ভিকটিমরা যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। যখন আমরা ফিরে আসব, গাড়িতে উঠব, এই সময় আমাদের মনে একটা সন্দেহ হলো যে একটা রুমের বাইরে গেটে রেশন শপ লেখা। আচ্ছা, আমরা ওটা খুলতে বললাম। বেশ কিছু সময় অপেক্ষা করার পর চাবি আসলো, দেন খোলা হলো। খোলার পরে দেখি ছোট্ট ছোট্ট 12টা বা 8টা সেল। ছোট্ট বলতে এটা 5 ফিট বাই 3.5 ফিট। 5 ফিট? 5 ফিট বাই 3.5 ফিট। একটা মানুষের উচ্চতা তো, মানে লম্বায়, আর উচ্চতাটা ধরেন 8 ফিট 9 ফিট হবে। কিন্তু একটি মানুষ 5 ফিট জায়গায় কিভাবে ঘুমাবে, 3.25 ফিট জায়গায় কিভাবে মোড় নিবে, এবং এমন একটা ব্যবস্থা যে সেখানে আলো বাতাসের বালাই নেই, প্রচণ্ড গরম, সীমিত বাতাস প্রবেশের ব্যবস্থা আছে, জানালা নেই না, এবং ঘুটঘুটে অন্ধকার, লাইটও নাই, না। আমরা যখন র্যাব ট্যুর সাবেক হেডকোয়ার্টার যেটা CPC 3 সেখানে যখন গেলাম তখন যে আরও ভয়াবহ নিদর্শন দেখলাম। মনে করেন 3.25 ফিট বাই 4 ফিট বা 4.5 ফিট, তার ভিতরে আবার একটা জায়গা আছে ড্রেনের ব্যবস্থা, যেখানে প্রস্রাব পায়খানা করবে, একটা ছোট্ট কল আছে। পুরাটা অন্ধকার, মাকড়সা, পোকা মাকড় দিয়ে বোঝাই, এবং সেখানে বন্দীদের রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কিভাবে বুঝলেন বছরের পর বছর বা মাসের পর মাস? আমরা যখন যে সমস্ত বন্দী ফিরে এসছে এই সমস্ত বর্ণনা দিয়েছিলেন জাগার, তাদের কাছ থেকে আমরা সময়টা জানতে পেরেছি। এখন তারা এই সময়টা কিভাবে নির্ধারণ করেছেন সেটাও একটা কল্পনার বাইরের একটা ব্যাপার। আমরা গুহা মানবের কথা শুনেছি, গুহায় বাস করত মানুষ, সেখানে সংকেত লিখত, তখনও লিপির আবিষ্কার হয়নি। আমরা দেখলাম ওখানে মানুষ এক একটা দিন গেছে, সেটা টের পাওয়ার জন্য তাকে ব্যবস্থা নিতে হয়েছে যে খাবার, 3 বেলা খাবার দেওয়া হয় সীমিত আকারে, সীমিত পরিমাণে। সেই খাবারের ব্যবস্থা দেখে তারা সকাল দুপুর রাত চিন্তা করত। সকালের খাবারটা অধিকাংশ ক্ষেত্রে রুটি হতো, কখনো কখনো খিচুড়ি। তো রুটি অথবা খিচুড়ি খেলে যখন দিত তখন তারা বুঝতো যে এটি নতুন একটা দিন। তখন নখ দিয়ে অথবা ইটের টুকরা দিয়ে অথবা থালা বা যা কাছে পেত, সেরকম পাওয়ার কোনো ব্যবস্থা থাকলে আঁচড় দিত। ওই আঁচড় গুনে গুনে কোথাও 182 দিন পেয়েছি আমরা, কোথাও
প্রায় 300 দিন পেয়েছি। এই বর্ণনা কি আপনারা ভুক্তভোগী কাছে ভুক্তভোগীর কাছে পেয়েছি এবং সেটা আমরা যাচাই বাছাই করেছি যখন ওই কুঠারিগুলিতে আমরা প্রবেশ করতে পেরেছি। এবং সেখানে কোথাও কোথাও লেখা আছে কারো কারো নাম, 2-1টি ফোন নাম্বার, যার একটি ফোন নাম্বার আমরা উদ্ধার করতে পারছি পূর্ণাঙ্গভাবে, আরগুলি পারিনি। কোথাও লেখা আছে আই লাভ মাই কান্ট্রি, কোথাও লেখা আছে আমি আমার পরিবারকে ভালোবাসি, মানে আই লাভ মাই ফ্যামিলি। কোথাও সূরা লেখা আছে, কোথাও মসজিদের মিনার আঁকা আছে, কোথাও তার মনের আরও কোনো আকুতি বিকুতি লেখা আছে। এটা দেখার পর আসলে আমাদের পক্ষে স্থির থাকাটা ওই সময় খুব কঠিন ছিল। এটা কি একটা জায়গায় পেয়েছেন আপনারা? আমরা এই ধরনের অবস্থাটা, সবচেয়ে নিকৃষ্টতম অবস্থাটা পেয়েছি র্যাব 2 CPC 3-তে, আর এরকমই প্রায় এরকম জিনিস পেয়েছি যেখানে আমরা র্যাবের স্থাপনা গেছি সেখানেই। এবং দেখেন এই যে নতুন নতুন যে র্যাবের বিল্ডিংগুলি হয়েছে সেখানের ব্যবস্থাটাও কিন্তু একই রূপ। তার মানে আমি বলতে চাচ্ছি এই স্থাপনাগুলি যারা তৈরি করেছেন সেটা তো সরকারি কোনো সংস্থা, এবং সেটা সরকারের সায় না থাকলে এই ধরনের নকশা অনুমোদন দেওয়ার কথা না, এই ধরনের ব্যবস্থা থাকার কথা না। কিন্তু আপনার কনস্টিটিউশনে লেখা আছে 35-এর 5 সম্ভবত, যেখানে কোনোভাবে নির্যাতন নিপীড়ন করার সুযোগ রাখা হয়নি। এই কনস্টিটিউশনকে এই বাহিনীগুলো লাথি মেরে এমন ব্যবস্থা জারি রেখেছে যে একটি মানুষ ওখানে অবস্থান করা মানেই হচ্ছে তাকে নির্যাতনে নিপীড়নে মৃত্যুর দিকে ধাবিত করা হয়। আচ্ছা, আমি আবার আসবো, আমাদের হাতে যেহেতু সময় একটু লিমিটেড, আমরা একটু অন্য গেস্টদের কাছ থেকে শুনতে চাই। জনাব কাজী মাহফুজুল হক সুপন, আপনারা যেহেতু আইন নিয়ে কাজ করেন, এই রিপোর্টটা হয়তো আপনারা দেখেছেন, এবং এই রিপোর্টের ক্ষেত্রে আমরা কয়েকটি পত্রিকারও মানে ওখানে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে যথেষ্ট রকমের উপাদান প্রমাণক কি আপনারা এখানে পান? তাদের সাথে কি আপনাদের কথাবার্তা হয়েছে কিনা এই কমিশনের রিপোর্টের সাথে যারা সংশ্লিষ্ট, এবং রিপোর্টটা দেখার পর আপনাদের প্রতিক্রিয়া আসলে কি? ধন্যবাদ। একটা ইউনিক ফিচার আছে আমাদের এই গুমগুলোর। আমি যতটুকু পেয়েছি প্রতিবেদনের কিছু অংশ পত্রিকাতে পড়ে, যে গুমের একটা ইতিহাস আছে। যে আমরা ম্যাগনা কার্টায়, তখন গুম শব্দটা আসে নাই, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইংরেজিতে যেটাকে বলে। ম্যাগনা কার্টায় আজ থেকে 800 বছর আগে ওরা বলেছিল যে কাউকে বিনা বিচার আটক করা যাবে না, এবং এর প্রায় 600 বছর পরে ফ্রেঞ্চ ডিক্লারেশনে বলা হলো যে নিরপেক্ষ আদালতের বিচার ছাড়া কাউকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এরপরে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আইনের মাধ্যমে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত হতে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে হিটলার একটা ডিক্রি করলেন, জার্মান ভাষায় এটাকে বলা হতো নেক্সট উন্ড নিবেল, ইংরেজিতে বলে নাইট অ্যান্ড ফগ। তো মজার বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা শুনি যে গুম কেন করতে হয়। তো ওখানে নুরেমবার্গ ট্রায়ালে কিন্তু বারে বারে এই ডিক্রিটার কথা এসেছে, এবং অনেকগুলো যুদ্ধাপরাধ এবং মানবতার বিরোধী অপরাধের জন্য হিটলারের একজন ফিল্ড মার্শাল উইলহ্যাম কেইটেল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো উনি এই ডিক্রিটা যখন তার অধস্তন অফিসারদের কাছে পাঠাচ্ছেন, উনি একটা কাভার পেজ দিয়েছিলেন। সেখানে বলা ছিল যে অপরাধগুলোর জন্য যে আমরা মৃত্যুদণ্ড দিয়ে দেই আমাদের বা জেলে পুরি, আমাদের উদ্দেশ্য সফল হবে না, কিন্তু আমরা যদি এদেরকে আটক রাখি, টর্চার করি, এবং এদের পরিবার যদি জানতে না পারে আর কোথায় আছে, এখান থেকে যে ভীতিটা এবং ত্রাস তৈরি হবে, এটা আমাদের খুব দরকার। এবং এই জিনিসটা আমরা যে উদ্দেশ্যটা আমরা হাসিল করতে চাচ্ছি, সেটা সেই উদ্দেশ্য পূরণ করতে খুব সাহায্য করবে, বিশেষ করে বিরোধী মত দমনে। ঠিক এই জিনিসটাই আমরা বাংলাদেশে দেখেছি, যে এখানে ক্লাসিক্যাল গুম যেটাকে বলা হয়, যে একটা লোককে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা, তাকে আটকে রাখা, এবং তার পয়রাবর সে কোথায় আছে পরিবার কেউ জানবে না, এবং উনি আইনের আশ্রয় নিতে পারবেন না, কারণ আমি যেহেতু জানি না উনি কী অবস্থায় আছেন, আমি কোন আইনে যাব। তো এই জিনিসটা আমরা এখানে দেখি। তো ইউনিক ফিচারটা হচ্ছে 1970-এর দশকে কিন্তু গুমটা একটা মানবাধিকার বিষয়ে পরিণত হয় সারা পৃথিবীতে। কারণ হচ্ছে ওই সময় ল্যাটিন আমেরিকা কয়েকটা দেশে, বিশেষ করে নিকারাগুয়া এবং চিলি, আর্জেন্টিনা ব্যাপক গুম হচ্ছিল, এবং অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস ওরা প্রথম একটা গুম নিয়ে একটা আঞ্চলিক একটা কনভেনশন করে, পরে জাতিসংঘের কনভেনশন হয়। এরপর আফগানিস্তানে হয়েছে, পাকিস্তানের যে NWFP যেটাকে আমরা বলি, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স,
এবং শ্রীলঙ্কায় গুম হয়েছে। তো এই দেশগুলোতে গুম হয়েছে যখন একটা সিভিল স্ট্রাইক ছিল। আমরা বলছি না যে ওই সময় গুম যায়, কিন্তু ওই সময় একটা গৃহযুদ্ধ বা ওই জাতীয় একটা অবস্থা ছিল। বাংলাদেশের গুমটা হয়েছে যেখানে কোনো গৃহযুদ্ধ বা এই জাতীয় কিছু নয়, একটা শান্তিপূর্ণ সময়ে এই গুমগুলো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং রিপোর্ট থেকে একটা জিনিস খুব ইন্ট্রিগিং ওই জায়গাটা রিপোর্টের, যে এই যে ব্যবস্থাপনাগুলো, গুমের যে স্থাপনাগুলো, এগুলোর মধ্যে এরকম একটা মিল আছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা জায়গা থেকে নির্দেশ এসেছে এবং পরিকল্পনা হয়েছে। তো ওই দিক দিয়ে যে কথাই বলুক না কেন, এটাকে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এই মাধ্যমে এটাকে বিচার করা সম্ভব বাংলাদেশে। এবং গুমের যে উপকরণগুলো আছে, যে একটা হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা সরকারের কোনো এজেন্সি, আরেকটা হচ্ছে আমি জানি গুম হচ্ছে কিন্তু এটাকে আমি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেইনি। এমনকি আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার কাছ থেকে আমরা শুনেছি, উনি তার ফেসবুকে পোস্টে বলেছেন গুম হচ্ছে বিরোধী দলের সাজানো নাটক। তার মানে তারা জানতেন গুম হচ্ছে, কিন্তু এটা গুমটাকে থামানোর জন্য কোনো কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি নাই। কিন্তু এখানে আইনি যে এলিমেন্টগুলো দরকার এটাকে শাস্তি দেওয়ার জন্য, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে আছে। আচ্ছা, তো এইটাকে কেউ মানে কোনো ক্ষেত্রে যারা ধরেন তৎকালীন সরকারের রাজনৈতিক দল করতেন, তারা কোনোভাবে যারা বলতে চান যে রাজনৈতিক কারণে তাদেরকে ফাঁসানোর জন্যে এটা বলা হচ্ছে বা এটা করা হচ্ছে বা এই সরকার করছে, এরকম ফেসবুকের পোস্ট করেও অনেকে লিখছেন, মানে সেই দলের সাথে যারা সম্পৃক্ত। আমি মোস্তফা কামাল ভাই আপনার কাছে আসতে চাই, এই রিপোর্টটা দেখার পর আপনার প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া একজন গণমাধ্যম কর্মী হিসাবে যেমন কষ্টের, গণমাধ্যমে আমাদেরকে বলা হয় কোনো অ্যাসাইনমেন্ট কাভারে গেলে অথবা কোনো ঘটনা তুলে ধরতে গেলে কোনো পক্ষ না নেয়া। কিন্তু এ ধরনের ঘটনায় আমার যেটা হয়েছে, আমি 2-3টা পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, যে পরিবারের সদস্যরা এখনো ফেরত আসেননি, তার মানে আমরা সেটাকে গণমাধ্যমের ভাষায় মিসিং বলেছি। তো তাতেও কিন্তু ওই সরকারের বেদনা ছিল। একদিকে স্বজন হারানোদের সাথে মশকরা করা, নাম ধরেই বলি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্ট বলেছিলেন যে গুম বলে আসলে কিছু নাই, ঘুম আছে, যে হয়তো পাওনাদারের ভয়ে কোথাও ঘুমাচ্ছে। তাচ্ছিল্য কাকে বলে? আরেক দিনের বক্তব্য তিনি বললেন যে মিসিং হয়ে থাকতেও পারে 2-1 জন, তারা হয়তো বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে চেয়েছিলেন, ভূমধ্য সাগরে ডুবে মরে থাকতেও পারেন। অর্থাৎ আপনি দেখেন, একদিকে সিদ্ধান্ত নিয়ে গুম করা অর্থাৎ গায়েব করা, আরেকদিকে ওইটা নিয়ে মশকরা করা, তাচ্ছিল্য করা। তো সেটা তো মানবতা বিরোধী অপরাধ বললেও বোধহয় কম হয়, বা আরো বড় কোনো অপরাধ আছে কিনা ফৌজদারি আইনেও বোধহয় সেটা কতটুকু কভার করে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেহেতু গণমাধ্যম কর্মী বা গণমাধ্যমের একটা প্রতিষ্ঠানে কাজ করেন দীর্ঘদিন, আপনারা সিনিয়র মানুষ, এখন আপনাদের ক্ষেত্রে মানুষের অনেক অভিযোগ হচ্ছে যে আপনারা কি এই বিষয়টা এখনই জানলেন, আন্দাজ করতে পেরেছিলেন কিনা যে এটা আগেও ঘটেছে, নাকি এটার জন্য অপেক্ষা করেছিলেন যে কি কোনো এক সময় এটা প্রকাশ হবে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো? আপনার প্রশ্নের মধ্যে দুটো অংশ আছে। প্রথম অংশ সঠিক, অবশ্যই আন্দাজ করতে পেরেছি, শুধু আন্দাজই নয়, তথ্যও ছিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তথ্য প্রকাশ করার সুযোগ ছিল না, সেটা গোপন করার কোনো সুযোগ নাই, বা গোপন করা ঠিকও হবে না, মিথ্যাচার করা হবে। দ্বিতীয়ত, যেগুলো আবার কেউ কেউ জানতো অথবা আমরাও 2-1টা জানতাম বিচ্ছিন্নভাবে, ওগুলো কিন্তু কোথাও তেমন আমল পায়নি। আবার যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত ক্রমে এগুলো করেছে, এখানে জড়িত থাকার প্রমাণের কিন্তু আর অপেক্ষা রাখে না, রাষ্ট্রের সেটা সিদ্ধান্ত। যেটা নূর ভাইরা একদম ফিল্ডে কাজ করেছেন, তারা নির্যাতনের অংশটা দেখেছেন, যেখানে উদ্দেশ্যই হচ্ছে প্রয়োজনে মেরেও ফেলা। তো সেখানে আর কতটুকুর মধ্যে থাকতে দিলেন কি দিলেন না, খাওয়ালেন কি খাওয়ালেন না, ওইটার চেয়েও গুরুতর হচ্ছে কেউ যখন বাস্তবতাটা এমন জায়গায় পৌঁছেছে, কেউ যখন স্বজনের লাশটাও ফেরত পেয়েছে, সেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে। আচ্ছা, কারণ তার পাশে হয়তো আরেকজনের লাশটাও পাওয়া যায়নি। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে এই রিলেটেড, আমরা আসতে চাই। 1676টি অভিযোগ ছিল, তার মধ্যে কেন কিছু করা হলো, কিছু করা হলো না, এবং শেষ পর্যন্ত কি কি পাওয়া গেল, আরো অনেক প্রশ্ন আছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর এই আলোচনায় আবার ফিরবো। চিন্তা করেছে, সুতরাং এখন মুক্ত হলেই যে তারা এসে জানিয়ে দেবে, জানান দিবে যে আমি ফেরত আসছি, এরকম অবস্থা থেকে এই সাহস খুব কম মানুষের আছে। যাদের আছে তারা এখন কথা বলা শুরু করেছে, এটা আরও সময় লাগবে, মানুষ আসবে। আর
আপনারা র্যাবের বিলুপ্তির কথা বলেছেন সেখানে, সেখানে র্যাব কেন শুধুমাত্র? সেখানে ডিজিএফআই এর সম্পৃক্ততা ছিল, সেখানে ডিবি সম্পৃক্ততা ছিল, সিটিটিসির ছিল, সিআইডি, পুলিশ, সরকার বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা ছিল। প্রশ্ন হচ্ছে র্যাবের, শুধু র্যাবকে আমরা কেন বলেছি? দেখেন, এটা খুব স্পষ্ট, র্যাবের ভিতর জবাবদিহিতার কোনো আলামত আমরা দেখিনি। যথেচ্ছাচার তারা ক্ষমতার অপব্যবহার করেছে। যেমন ধরেন র্যাবের ডিজি, এই পোস্টটা কিন্তু একটা অলংকার পোস্ট, এটা যদি আমরা বাইরে থেকে খেয়াল করি দেখব এইখানে এডিজি অপারেশন অফস এবং ডিরেক্টর ইন্টেল এরা ছিল অনেক অনেক পাওয়ারফুল, এবং কতটা পাওয়ারফুল এটা আপনার আমার ভাবার চিন্তার বাইরে। এমন অবস্থাও আমরা প্রত্যক্ষ করেছি বা জানতে পেরেছি যে এই দুজনের যে কেউ বা দুইজন যে কোনো সময় চাইলেই তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতেন, নির্দেশনা আনতে পারতেন বা পরামর্শ দিতে পারতেন। যে কোনো সময় তারা তারেক সিদ্দিকীর সাথে কথা বলতে পারতেন বা তারেক সিদ্দিকীর মাধ্যমে নির্দেশনা আসতো তাদের কাছে। এরকম একটি আবহাওয়া আমরা দেখেছি। দ্বিতীয় যে আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি, আপনারা খেয়াল করবেন যে এই বাহিনীগুলির খুব গুরুত্বপূর্ণ পদে এমন কিছু আত্মীয় স্বজন, আওয়ামী পরিবারের লোকরা সদস্য হয়েছিলেন যেটা আপনার কল্পনার বাইরে। আমরা কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড খুঁজতে চেষ্টা করিনি। ইদানিং কিন্তু আমাদের কাছে, যেমন ধরেন তারেক সাইদ, তার ব্যাকগ্রাউন্ড, সে আওয়ামী পরিবার থেকে আসছে। আপনি মেজর রানা, সে একটা আওয়ামী পরিবারের জামাই, যেমন তারেক সাইদ জামাই। আপনি তারেক সিদ্দিকী, সে দেওর, প্রধানমন্ত্রীর বোনের। আপনি যদি জেনারেলদের খোঁজ খবর রাখেন দেখবেন অনেকের নানা, অনেকের দাদা, অনেকের মামা, অনেকের খালু। তারা কি এই কাজটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই করেছে নাকি? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরাটাই রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু যারা টার্গেট হয়েছেন তাদের অধিকাংশ টার্গেট হয়েছেন ভিন্ন মত অবলম্বন করার কারণে, ভিন্ন দল করার কারণে। এবং যারা শুধু ভিন্ন দল করলে হবে না, যারা তার জন্য চ্যালেঞ্জ ছিল, যারা একটা আন্দোলন সংগঠিত করতে পারত, যারা মানুষের কথা বলিষ্ঠভাবে বলার চেষ্টা করত, যারা তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল, তাদেরকেই একটা এমন ভয়ার্থ পরিবেশ তৈরি করতে চেয়েছিল তাদের গুম করে। আপনি দেখবেন শাহিনবাগ এলাকার থেকে 8টা ছেলে, 2টা জায়গা থেকে তাদেরকে উঠিয়ে আনা হয়েছে, 2টা বা 3টা জায়গা থেকে, কিন্তু একই পাড়ার, এবং 24 ঘন্টার মধ্যে এই 8টা ছেলে, সুমন একজন, যার বোনরা এখন মায়ের ডাক দিয়ে সংগঠিত করছে, এদেরকে উঠে আনা হলো। এবং তারপর থেকে আজ অবধি এদের সন্ধান পাওয়া যায়নি। আমরা কমিশন এই ব্যাপারগুলি চেষ্টা করছি, কারণ আমাদের সীমাবদ্ধতার জায়গাটা মনে রাখতে হবে। আমরা যে কোনো জায়গা প্রবেশ করতে পারি, এটা ঠিক, কিন্তু 55,000 বর্গ মাইল যে ভূমি, সেই ভূমির কোথায় কি অবস্থা আছে আমরা জানি না। আমরা এখন পর্যন্ত 100% নিশ্চিত হতে পারিনি যে ঢাকা শহরে ডিজিএফআইয়ের কয়টা সেফ হাউস আছে, বা র্যাবের কয়টা সেফ হাউস আছে, বা অন্যান্য গোয়েন্দা সংস্থার কয়টা সেফ হাউস আছে। আমরা কিছু কিছু খুঁজে পাচ্ছি। যেমন ধরেন আপনি প্রশ্ন করলেন র্যাবের ব্যাপারে বিলুপ্তির প্রশ্নটা কেন করলাম, ওইটার জবাবদিহিতা নাই। তারপর আরেকটা জিনিস হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন হয়েছে সেনাবাহিনী, পুলিশ, আনসার, সমস্ত কিছু মিলে মিক্সড একটা বাহিনী, এবং একটা বিশেষ অবস্থায় এটা চিন্তা করা হতে পারে। সেই অবস্থাটি কি, আর দেখেন আর্মির ট্রেনিংটা হচ্ছে টু কিল্ড। কাকে কিল করবে? সে শত্রুকে কিল করবে, সে দেশ রক্ষা করবে, দেশের বিরুদ্ধে কেউ আক্রমণ করলে তাকে প্রতিহত করবে, তাকে পরাজিত করবে। একটা বুলেট একটা শত্রু নিধন করবে, এই যে তার মর্মবাণী। এই মানুষদেরকে যখন পুলিশি কার্যক্রমে যুক্ত করছেন, তখন দেখেন এর ফলশ্রুতিতে আমরা কি দেখছি, অধিক ক্ষমতার পাওয়ার ফলে অপব্যবহারের মাত্রা বেড়েছে। ইদানিং যে দেখছি আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মামলা করে টাকা নেওয়া, ডাকাতি করা, এর ভিতর আর্মি ঢুকে পড়ছে, র্যাব ঢুকে পড়ছে, পুলিশ ঢুকে পড়ছে, মানে একটা মিশ্রণ সর্বক্ষেত্রে এরা চালু করে ফেলছে। কিন্তু আর্মির ভেতর থেকে এই দাবিও উঠেছে যে র্যাবে কেন আর্মির লোক থাকবে, সেখানে আর্মি একটা বিশেষ বাহিনী, পুলিশ একটা আলাদা বাহিনী, পুলিশের তো বিভিন্ন স্পেশালাইজড বাহিনী থাকতে পারে, সেখানে কেন আর্মির মধ্যে একটা সুপ্রশিক্ষিত এবং একটা ফ্রেমের মধ্যে থেকে এসে তাকে কেন এরকম একটা জায়গায় দিয়ে দেওয়া হবে, এটা অন্য আলোচনা।
আমরা আমরা আবার আসবো জনাব কাজী মাহফুজুল হক, আপনি যদি এই আর বিষয়ে একটু বলে নেই, আপনি যেহেতু ওই কথাটা তুলেছেন যে শুধু র্যাবের কথা বললাম কেন, আপনি পুলিশ স্টেশনে যাওয়ার অধিকার রাখেন, কিন্তু একটা র্যাব ব্যাটালিয়ন অফিসে কি আপনি ঢোকার অধিকার রাখেন উইদাউট পারমিশন? উন্মুক্ত কি? উন্মুক্ত না, কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন গেটেই। আপনাকে অনুমোদন দিতেও পারেন, নাও পারে, কিন্তু পুলিশের থানায় কিন্তু আপনি প্রবেশ করতে পারছেন বিনা বাধায় আপনার প্রয়োজনে। আপনি ওখান থেকে সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন। স্বচ্ছতা নাই র্যাবের কাজের, জবাবদিহিতা নাই। এতগুলো গুম খুন, মানে খুনি বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই বাহিনীকে কেন আমার আপনার ট্যাক্সের পয়সায় বহাল রাখতে হবে? বরং পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হোক, পুলিশকে আরো সক্ষমতা অর্জন করার সুযোগ দেওয়া হোক, যারা আমাদেরকে সেবা দেবে। আচ্ছা, আমি জনাব কাজী মাহফুজুল হক স্বপন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি অনেকগুলো উদাহরণ দিলেন, বিভিন্ন দেশের বিভিন্ন ট্রায়ালের কথা বললেন। কোনো দেশ যেটা স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই, গৃহযুদ্ধ নাই, স্বাভাবিকভাবে চলছে, উন্নয়ন হচ্ছে, মানুষ ভালো আছে, সেই দেশে একটা সুস্থ দেশ, এরকম কি কোনো এক্সাম্পল আছে যেখানে এই ধরনের গুমের ঘটনা পাওয়া গেছে এই সময়টাতে? গত ধরেন 50 বছর পৃথিবী যেই জায়গায় গেছে, গত 100 বছরও নাই। এটা ছিল যেটা আমি শুরুতে বলেছিলাম, যে যখন কিং জনের বিরুদ্ধে ব্যারনরা বিদ্রোহ করলো, ওই সময় আমরা দেখেছি যে কাউকে কাউকে তুলে আনা হতো এবং মিথ্যা একটা মামলায় পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু গুম শব্দটা তখন ছিল না। ওটাকে কিন্তু এই অর্থে গুমও বলা যাবে না। কারণ গুম বলতে আমরা যেটা বুঝি যে একটা হচ্ছে ফ্যাকচুয়াল ফেনামেনন আছে গুমের। এটা এই প্রথম যে গুম নিয়ে যে কমিটিটা হয়েছিল ইউএনের, প্রফেসর ম্যানফ্রেড নোয়াক এটার চেয়ারম্যান ছিলেন। তো ওনারা একটা গাইডলাইন দিয়েছিলেন যে কখন আমরা গুমগুলি কারা করছে এটা আমরা কিভাবে ডিটারমিন করব। তো ওনারা বলেছিলেন এরকম যে সাদা গাড়িতে করে কিছু লোক আসবে সিভিল ড্রেসে। সাদা গাড়ি কেন? যে সাদা গাড়িটা সাধারণত চোখে পড়ে না, কালারফুল গাড়ি হলে চোখে পড়ে, এবং সাদা গাড়ির সঙ্গে সবচেয়ে বেশি। এরপরে যারা আসবেন তারা সিভিল ড্রেসে, তারা তুলে নিয়ে যাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে, এবং তারা কোনো কাগজপত্র দেখাবেন না। এরপরে আত্মীয় স্বজন খোঁজাখুঁজি শুরু করবে, তারা থানায় যাবে, থানা তাদেরকে র্যাবের কাছে পাঠাবে, র্যাব ডিবির কাছে, ডিবি আবার থানায়। এটাকে ওনারা বলেছেন ব্যাডমিন্টন ফিদার ফেনামেনন, যে আমরা যখন ব্যাডমিন্টন খেলি ফিদারটা আমার নিজের কাছে রাখতে চাই না। এরপরে এই লোকটাকে হয়তো কোনোদিনই পাওয়া যাবে না, অনেক সময় এদের ডেড বডি পাওয়া যায় এবং এক্সিকিউশন স্টাইলে মারা হয়। এদের বুলেটটা থাকে শরীরের উপরের অংশে, আর যারা বেঁচে ফিরে আসেন এরা মুখ খোলেন না। তো এইটা এই শান্তিপূর্ণ সময়ে যখন আমরা দেখি, এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যাকে গুম করা হয়েছিল শুধু তার মধ্যে ভয় ঢোকানো তা না, তার পরিবার মেম্বারদের মধ্যে ভয় ঢোকানো হচ্ছে তাও না, উনি যে গোষ্ঠীতে বিলং করেন ওই গোষ্ঠীর মধ্যে সার্বিকভাবে একটা ত্রাস তৈরি করে দেওয়া, যে তোমরা যদি এর মতো করো তোমাদেরও এই একই অবস্থা হতে পারে। যেমন মিড লেভেলের দুইজন নেতা বিএনপির, একজন হচ্ছেন ইলিয়াস আলী, আরেকজন হচ্ছেন চৌধুরী আলম, এবং এই দুইজনকে গুম করার মাধ্যমে একটা পরিষ্কার মেসেজ চলে গেল যে তোমরা সাবধান হও, তোমাদের একই পরিণতি হবে। এবং আমরা ওই সময় খুব সমালোচনা শুনতাম মানুষের কাছে যে বিএনপি কেন দাঁড়াতে পারছে না। একটা দলকে রাস্তায় নামায় কিন্তু মধ্যম সারির যারা নেতা থাকেন, জেলা পর্যায়ে অর্গানাইজার যারা, তো এদের মধ্যে যখন আপনি ভয় ঢুকিয়ে দিবেন তখন কিন্তু এটা খুব ইফেক্টিভ হয়, এবং সারা পৃথিবীতে এটা খুব কার্যকর একটা পদ্ধতি এই গুমের যে এই সংস্কৃতি। তো এইটা বাংলাদেশে শান্তিপূর্ণ সময়ে ব্যবহার করে শেখ হাসিনা কিন্তু এটা প্রমাণ করেছেন তার 14 বছর যে শাসন যে সময়টা, যে উনি মোটামুটিভাবে বলতে পারি আমরা যে বিনা বাধায় অনেকটাই উনি পেরেছেন, এবং এটা ওনার সবচেয়ে বড় সহায়ক টুলটা ছিল এখানে গুম। এখন অনেকে এই প্রশ্ন তোলেন, দেশের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, স্বাধীনতার 54 বছর আজকে বিজয়ের দিন, 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, একটা আবেগের দিন। সেই জায়গায় এই যে এত বছরের একটা দেশ, সেই দেশে এই যেই কথাগুলো এখন আপনারা আলোচনা করছেন, এই যে ভয়াবহ দৃশ্য, হৃদয় বিদারক, ভাবা যায় না, সেই বিষয়গুলো কি এইভাবে মানে এইখানে শেষ হবে? এবং যে রাজনৈতিক দল সামনে আবার পাওয়ারে আসবে, তারা কি এই কাজটা এখানে অফ করে দিবে? এরকম কি আশ্বস্তি মানে আপনি মনে মনে নিশ্চিত হন? এটা নিশ্চিত হওয়া যাবে তখনই, বা আমরা নিশ্চিত হওয়ার ভাবনাটা আসতে পারে যদি এগুলো বিচার হয়। আমরা সাধারণ লোক যেরকম রাস্তায় মিছিল করে বলে অমুকের ফাঁসি চাই, আমরা কিন্তু ওই ভাষায় কথা বলবো না, আমরা বিচার চাই।
যে বিচারহীনতা যে সংস্কৃতি, এগুলো এই ধরনের সংস্কৃতিকে উৎসাহিত করে সামনে দিকে সেই যেতে। বিচারের ক্ষেত্রেও আবার অনেক ধরনের মানে একটু তৈরি হচ্ছে কিনা, যে এখানে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি বিভিন্ন গ্রুপ অফ পিপল আছে, সাধারণ মানুষও আছে, হয়তো সিভিল মানুষও আছে, তো তাদেরকে কিভাবে কোথায় বিচার করা হবে, ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে, আবার এখানে আর্মির লোকজন কয়েকজন আছে, তো সেটা কিভাবে হবে সেটা একটা প্রশ্ন। মোস্তফা কামাল, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে আমরা স্বাধীনতার 54 বছর এই সময় এসে যখন এই গল্প শোনেন কেমন লাগে, এবং এই গল্প কি এখানেই শেষ হবে? অবশ্যই শেষ হওয়া উচিত, যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্তক্রমে সেটা হয়েছে, একদম গোপনেও নয়, চুরি করেও নয়, উদ্দেশ্য পরিষ্কার, যে ভয় দেখানো, সেটাতে তারা সফল হয়েছে। আবার লক্ষণ একটু ভালো আমি বলছি এই কারণে, খেয়াল করে দেখেন 5 আগস্টের পর 6-7 আগস্টেই কিন্তু আয়নাঘরের কথা প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে এবং খুলেও দেওয়া হয়েছে। তো সেটা একটা ভালো লক্ষণ। একটু সময় নিয়ে, সময়ের ব্যবধানে র্যাবের ডিজি স্বীকার করেছেন, আবার ক্ষমাও চেয়েছেন, এগুলো লক্ষণ ভালো। ততক্ষণে আবার গণমাধ্যমের কল্যাণে যে যতটুকু পেরেছি আমরা তুলে এনেছি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্তৃত্বের মধ্যেও কিন্তু ওই ধরনের আয়নাঘর তৈরি হয়েছিল। হয়তো আয়নাঘর শব্দটা ব্যবহার হয়নি, সেখানে টর্চার সেল অথবা নানান জনের গুদাম এসব শব্দ ব্যবহার হয়েছে, কাজ কিন্তু একই হয়েছে এগুলোতে। অর্থাৎ এক ধরনের বৈধতা দেওয়ার একটা প্রবণতা সেখানে ছিল। এখন যেহেতু এই কমিটি কাজ করেছে, খুব দ্রুত গতিতে কাজ করেছে এই কমিটি, এবং দুঃসাহসিক কাজ করেছে। আবার তারা সংখ্যাসহ উল্লেখ করেছেন, হয়তো তাদের এই ধরনের রিপোর্টে সাধারণত যেহেতু এটা মধ্যবর্তী রিপোর্ট বা অন্তর্বর্তী রিপোর্টে এত গুছানো থাকে না, তারপর তারা কিন্তু কিছু লুকাননি, পরিষ্কার করে বলে দিয়েছেন 1676টা অভিযোগ তারা পেয়েছেন। হয়তো এটার সংখ্যা আরও বাড়বে। 758টা তারা মোটামুটি কেস স্টাডি কমপ্লিট করেছেন। পরবর্তীতে সংখ্যাগুলো হয়তো এই মাত্রায় যাবে বা বর্ণনা এরকমই আসবে। তো লক্ষণ ভালো এই কারণে বলছি যে এগুলোর বিচার করার জন্য নতুন করে কিন্তু আয়োজন করতে হবে না। একটা আয়োজন কিন্তু অলরেডি আমাদের আছে, যেটাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছি। তো ওখানে সাক্ষী জোগাড় করা অথবা বাদী জোগাড় করা জোর করে, যেটা আমরা এর আগের পর্বে দেখেছি, যে মিরপুরের কসাই কাদেরকে কাদের মোল্লা বানাতে হয়েছে, অথবা উজিরপুরের দেলোচূড়াকে দেলোয়ার হোসেন সাইদি বানাতে হয়েছে। এবার কিন্তু ও ধরনের নাটকের কোনো দরকারও করে না, এত কষ্টও করতে হবে না, ঘটনাগুলো একদম তরতাজা, রক্তের দাগ শুকায়নি। না, সেই জায়গায়ও তারা প্রশ্ন তুলেছেন কমিশনের যারা সদস্য, যে মানে এই বিষয়টা তারা উল্লেখ করেছেন যে যারা মানে যেই ঘটনাগুলো তারা তদন্তের জন্য গেছেন, অনেক ক্ষেত্রেই সেগুলোর আলামত তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। সেটা সিদ্ধান্ত ক্রমে হয়েছে, তাদের রিপোর্টেও কিন্তু এসেছে যে আলামত যেন পাওয়া না যায় ওই ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু সব আলামত গোপন রাখা যায়নি। আপনি যদি গুম, খুন বা সর্বশেষ যেই ঘটনা, হত্যা করা, হত্যার পর লাশগুলো জড়ো করা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, ওই ছাইগুলো ফেলে দেয়া, এই ফুটেজ কিন্তু আছে। হয়তো ঘটনার তফাৎ ভিন্ন, এটাও খুন, গুম না হোক খুন। তো এই তফাৎ না করে, অর্থাৎ এই মানবতা বিরোধী অপরাধকে যদি আমরা বিচারের আওতায় আনতে যাই, উপাদানে ভরপুর, এখানে খুঁজতে হবে না। ওই সাক্ষীদের জন্য সেফ হোম করতে হবে না, তাদেরকে মন্ত্র পড়াইয়ে দিতে হবে না যে তুমি আজকে গিয়ে এটা বলো, অথবা শিখাই দেয় একটা, সে কোর্টে গিয়ে বলে আরেকটা, যেটা আমরা আগে দেখেছি। এবার কিন্তু ওটার একদম দরকার করে না। আপনি আরও নমুনা দেখেন না, যখন সুমনকে তুলে নিয়ে যাওয়া হলো বা গুম করা হলো, তার বোন বা আরও কারো আয়োজনে মায়ের ডাক আন্দোলনটা শুরু হলো, ঠিক অল্প কদিনের মধ্যেই একটা প্যারালাল সংগঠন দাঁড় করিয়ে দেওয়া হলো, মায়ের কান্না। অর্থাৎ রাজনৈতিকভাবেও সেটাকে বৈধতা দেওয়ার যাবতীয় চেষ্টা করাই হয়েছে। তো একইভাবে এখন যদি রাজনৈতিক একটা সিদ্ধান্তের দরকার আছে, এই নিয়ে কিন্তু অর্ধেক কথা বলার সুযোগ নাই। ওনারা কমিটি থেকে কিন্তু পরিষ্কার করে সব বলছেন। ওনাদের কেউ কেউ, বিশেষ করে আমাদের নূরভাই সহ কয়েকজন কিন্তু আবেগতাড়িত। এই ধরনের ঘটনায় খুব শক্ত থাকা যায় না, মৃত্যুর ঘটনা, নির্যাতনের ঘটনা। তো আমি যে কয়েকটা পরিবারের সাথে পেশাগতভাবে সংযুক্ত হয়েছি, ইলিয়াস আলী অথবা লাকসামের খুব চাঞ্চল্যকর দুটা ঘটনা, হিরু এবং পারভেজ, তো ওই পরিবারগুলোর যে বেদনা, যে কষ্ট, ওখানে আরও তথ্য আছে, তারাও নিশ্চয় পেয়েছেন। গুম হয়ে যাওয়ার পর যে কোনো সংযোগ একদম ছিল না তাও কিন্তু নয়, নিশ্চয়ই তাদের রিপোর্টে এসেছে কিনা জানি না, কথা হয়েছে কোনো কোনো মহলের সাথে। এই কথাগুলো কোন মহলের সাথে হয়েছিল,
এমনকি কোথাও কোথাও কন্ট্রাক্ট কিলিং যেটাকে বলা হয়, র্যাবের কথা আসছে বারবার, হয়তো ওই কারণেই তারা কন্ট্রাক্টে ওইসব কাজকর্ম করেছে, অথবা তোকে গুম করে ফেলবো, এই হুমকি কিন্তু একদম সামাজিককরণ হয়ে গিয়েছিল। তো ওই রকম একটা বিষয় এখন নূরভাইরা চ্যালেঞ্জিং বলছেন, আমি খুব চ্যালেঞ্জিং মনে করছি না এই কারণে যে তথ্য সাবুত একদম হাজির, টাটকা সব, অনেক বছর আগের ঘটনা নয়। তো সেই ক্ষেত্রে যদি এই সরকার শুরুটা করে, মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর দেখতে যাবেন, এই ধরনের কথা দিয়েছেন, নিশ্চয়ই তিনি যাবেন। আর লক্ষণ যেহেতু ভালো, আমি গণমাধ্যমের কর্মী থেকে বলছি, স্বীকারোক্তির একটা বিষয় আছে, অস্বীকার করারও কিন্তু সুযোগ ছিল। র্যাব থেকে যেমন স্বীকারও করা হয়েছে, দুঃখ প্রকাশও করা হয়েছে, সেনাবাহিনী থেকে আয়নাগর খুলে দেওয়া হয়েছে। অতএব এই সুযোগটুকু বোধহয় আমরা আর কখনো পাবো কিনা, যদি বিচারের প্রশ্নে যাই বা একটা বিহিতের প্রশ্নে যাই। আপনি যেটা বলছেন যে আশাবাদী হতে পারবো কিনা, আশাবাদ নির্ভর করবে ওই বিচারের এখানে উপর। আরো প্রশ্ন আসে। র্যাবের মহাপরিচালক তিনি স্বীকার করেছেন, এখন এইটা কার উপরে পড়বে? দায় বাহিনীর উপরে, সেই দায় কি বিশ্লেষণ হতে পারে। ব্যক্তির উপরে? ওনার উপর হয়তো পড়বে না যদি আপনি ব্যক্তির দিকে নেন, কারণ তিনি হয়তো তখন চাকরিতেই ছিলেন না। কিন্তু সেখানে তিনি posted প্রাতিষ্ঠানিকভাবে ছিলেন না। স্বীকার করেছেন, ব্যক্তিগতভাবে স্বীকার করেননি, প্রেস কনফারেন্সে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। কিন্তু ওই দিক থেকে আপনি দেখেন পুলিশের লোক কিন্তু ছিল, মনিরুল বলেন বা হারুন সাহেব বলেন, ওই দিক থেকে কিন্তু এরকম কথা এখনো স্পষ্ট আসেনি কিছু। তাদের দিক থেকেও যদি একটা স্পিচ আসে অন্তত, বা কিছু মন্তব্য আসে যে তারা কি করবেন বা কি করতে পারেন, সেটাও আমাদেরকে একটু হলো আশ্বাস যোগাবে। বাদ বাকিটা আরও পরের বিষয়। কিন্তু কিছু কিছু ঘটনায়, কিছু কিছু আলামতে আমরা কিন্তু নিশ্চিত হতে পারছি না যে এই নোংরামির বিষয়টা, এই গুম, খুন, অত্যাচার, অবিচার যেটা, যে সেটা ফুল স্টপ পড়লো কিনা, আমরা ওই নমুনা কিন্তু পাচ্ছি না। হয়তো ফরম্যাট ভিন্ন হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে না, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের ঘটনা এখনও কিন্তু ঘটছে, হয়তো বা বিচ্ছিন্ন, কিন্তু আমাদেরকে এগুলো একটু আতঙ্কে ফেলে। যেহেতু কুষ্টিয়া ঘটনা জি, কুষ্টিয়ার ঘটনা, যেহেতু বগুড়ার জেলে বগুড়ার জেলে একই ধরনের ঘটনা, এগুলো কিন্তু আমাদেরকে নিয়ে প্রশ্ন আতঙ্কিত আছে। করে, যে কারণে নিশ্চিত পুরো আমরা হতে পারছি না, কিন্তু নিশ্চিত হতে চাই, আশা করি। আশান্বিত হতে চাই। জনাব নূর খান, এই বিষয় নিয়ে আপনারা মানে কমিশন যখন এই কাজটা করতে গেল, আপনারা কি ধরনের চ্যালেঞ্জের কথা বলছিলেন, কি ধরনের চ্যালেঞ্জ দেখলেন, এবং কি ধরনের লিমিটেশনের মধ্যে আপনাদের কাজ করতে হয়েছে? প্রথম হচ্ছে আমাদের কমিশনে 5 সদস্য বিশিষ্ট, এবং আমরা টিম ওয়ার্ক করছি, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং আমাদের প্রেসিডেন্ট প্রতিটি ঘটনার ক্ষেত্রে উনি নির্দেশনা দিচ্ছেন এবং আমরা সেইভাবে কাজ করছি, এবং আমরাও প্রয়োজনে পরামর্শ দিচ্ছি, কথা বলছি। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু কোনো প্রতিষ্ঠান আজকে যে ক্ষমা চাচ্ছে এরকম কোনো বিষয়, মানে এরকম কোনো পরিবেশে কিন্তু আমরা কাজটা শুরু করিনি। আমাদের কাজটা শুরু করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। আপনি ভাবুন তো, যে ডিজিএফআইয়ের নামে মানুষ ভয় পেত কী পরিমাণ, র্যাবের নামে ভয় পেত কী পরিমাণ, এবং সেখানে হ্যাঁ সরকার প্রচুর সাহায্য সহযোগিতা করেছে, আমাদেরকে অনেক বিষয়ে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু তারপরও এগুলি উন্মোচিত করার ক্ষেত্রে এক ধরনের বাধা তো ছিল না এমন না। যদি বাধাই না থাকবে তাহলে তো সব উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল, উন্মুক্ত তো করেনি। দ্বিতীয় হচ্ছে, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু আগে ভিকটিমের কাছ থেকে তথ্যগুলো কালেক্ট করেছি, এবং তারপর নিজেরা গোপনে যাচাই বাছাই করেছি আয়নাঘরটা কোথায়। এটা কিন্তু যে আমাদেরকে জিজ্ঞেস করতে হয়নি ডিজিএফআইয়ের কাছে, আমরা নিজেরা আগে চিহ্নিত করেছি, খুবই কৌশলে জায়গাগুলি নির্ধারণ করে আমরা ওখানে চলে গেছি। এবং এই যেই রেশন শপ, এটা কিন্তু ভিকটিমের বর্ণনায় রেশন শপ আসে নাই, কিন্তু ভিকটিমের চোখ বান্ধা, মুখোশ পরানো অবস্থায় নিয়ে গেছে, নামানোর পর কয়েক পা হাঁটার পর ডাইনে গেছে, তারপর দরজা খুলছে, তারপর ঢুকছে। এই বর্ণনার ভিতর দিয়ে কিন্তু সব সিক্রেট সেল সম্পর্কে আমাদের একটা ধারণা, সব মানে আমরা যেগুলি খুঁজে পেয়েছি সেগুলি সম্পর্কে ধারণা আগেই পেয়েছি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি তো এর আগে যেটুকু বললাম সেটা তো আংশিক ছিল, এখন বলি মানুষগুলো যখন হত্যা করা হতো তাদেরকে কি করা হতো, আমরা কিন্তু এই জিনিসটা আমাদের জানা দরকার। মানুষকে ইঞ্জেকশন পুশ করা হতো, নিস্তেজ করে ফেলা হতো, তারপরে তার পেট কাটা হতো, নাড়ি ভুঁড়ি বের করে ফেলা হতো, তারপরে সিমেন্টের বস্তা দিয়ে সুন্দরবন থেকে, আপনাদের খেয়াল থাকার কথা, আপনারা এটা নিউজ করেছিলেন, সুন্দরবন থেকে ডাকাতদের ধরে তাদের নৌকা নিয়ে আসা হয় ঢাকায় এবং পোস্তগোলায়
জেটিতে রাখা হয়। গভীর রাত্রে এখানে একটা টিম জিয়াউল হাসানের নেতৃত্বে ওখানে যেত, এইরকম তথ্য আমাদের কাছে এসছে, এবং তারা পুরা নদীতে পাহারা দিত স্পিড বোর্ডে, এবং মাঝখান দিয়ে ওই ট্রলারে কিছু বন্দীকে নিয়ে যাওয়া হতো যাদেরকে ইতিমধ্যে ইঞ্জেকশন পুশ করে নিষ্ক্রিয় করা হয়েছে, অথবা জলজান্ত মানুষকে নিয়ে গুলি করে ফেলে দেওয়া হতো, সাথে ওই বেঁধে দিয়ে সিমেন্টের বস্তা। এটা একটা। আরেকটা আমরা পেয়েছি, এগুলি বিভিন্ন মানুষের প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। ট্রেন লাইনে ফেলা হতো, হত্যা করে তারপর মৃতদেহ ট্রেন লাইনে ফেলা হতো যাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপরে আছে রোডে, এই গাজীপুরে ট্রাকের সামনে বা চলন্ত গাড়ির সামনে ফেলে হত্যা করা হতো বন্দীদের। এমনও শোনা গেছে যে বন্দি মারা যাওয়ার পর ফ্রিজে রাখা হয়েছে, তারপর সেখান থেকে কয়েকদিন পরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। আপনার ব্রিজে, বাংলাদেশের মানে এই অঞ্চলের যে ব্রিজগুলি, ব্রিজের দুই পাশে টহল যান দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, দুই পাশে তাদের গাড়ি দিয়ে আটকিয়ে দিয়ে মাঝখানে একটা মাইক্রোবাস থেকে বন্দীদের নামিয়ে গুলি করে, এটা প্র্যাকটিস বলে ওরা, গুলি করে ফেলে দেওয়া হয়েছে ডেড বডি। আপনার একটা ওদের নিজস্ব ভাষা ছিল, ডেড বডিকে ওরা বলতো প্যাকেট, আর জ্যান্ত ইয়েকে বলা হতো টার্গেট। আপনাকে ধরে নিয়ে টার্গেট শেষ করে দাও। এই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু সেনাবাহিনীর যারা এই সব কাজের সাথে যুক্ত তারা একে অপরের সাথে, বড় ভাই, মামা, এই যে কিছু, আপনি প্রকৃত নাম খুঁজে পাবেন না, হয়তো প্রকৃত নাম মুনির, ওখানে ডাকা হচ্ছে খালেক নামে, ফলে আপনি ওইটা আইডেন্টিফাই করাও কিন্তু একটা বহু চ্যালেঞ্জের ব্যাপার। তারপরে আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেক আলামত আমার ইতিমধ্যে ধ্বংস করেছে, এবং এখন এই যে ক্ষমা চাচ্ছে বলছে বিচারের ব্যবস্থা, ওই বাহিনীগুলির তো নৈতিক দায়িত্ব হচ্ছে, অপরাধী তো সবাই না, বাহিনীর ভিতর হয়তো 10% বা আরও কম সংখ্যক মানুষ, তো তাদেরকে যদি আইনের আওতায় আনা হয়, এটা তো বাহিনীর জন্য কোনো ক্ষতিকারক কোনো ব্যাপার না, বরং বাহিনী কলিমামুক্ত হতে পারে। তাদেরকে, তাদের ব্যাপারে তথ্য, কারাই ঘটনার সাথে যুক্ত ছিল, এটা তো ওই বাহিনীর সবাই জানে। ওই বাহিনীর যাদের উপর দায়িত্ব, কাউন্টার ইন্টেলিজেন্স ছিল না, তারা কি করেছে, তারাও কি গুমটুমের সাথে যুক্ত হয়ে গেছে? যদি তাই থাকে তাহলে তো পুরো বাহিনীকেই এখন আইনের আওতায় নিয়ে আসা দরকার। তাদের কাছে ডেফিনেটলি তাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে। এমন দুর্ভাগ্য যে আমরা যদি বলি ওই সময় জিএসকে, মানে ধরেন একটা পজিশনের কথা জিজ্ঞেস করা হলো, এই পজিশনে অমুক সাল থেকে অমুক সাল কে ছিল, এটা তারা দিতে চায় না, বলে এই তালিকা নেই আমাদের কাছে, শুধুমাত্র ডিজিদের নাম দিয়ে দেয়। এই যে একটা ভয়াবহ অসহযোগিতা, এটাই তো আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনের কাছেও প্রশ্ন ছিল, কিন্তু মানে এই আপনার মুখ থেকে, জনাব নূর খান, আপনার মুখ থেকে এইটা শোনার পর মনে হচ্ছিল যে এটা কোনো সিনেমায় যদি ভিজুয়ালাইজ করা হয় তারও হাত কাঁপবে, তারও কোনো মানুষ এইরকম মানুষের সাথে নৃশংসতা এই পর্যায়ে ঘটতে পারে, এটা আসলে আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই, আমাদের হাতে একদম 1 মিনিটের মধ্যে আমি শেষ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাহিনী হয়তো তাকে অপহরণ করলো, তারপর অন্য আরেকটা বাহিনীর কাছে হস্তান্তর করলো জিজ্ঞাসাবাদের জন্য, তারপর তাকে হত্যা করার জন্য বা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার জন্য আরেকটা বাহিনীর কাছে হস্তান্তর করলো। এটা আমরা যেমন পেয়েছি, পাশাপাশি বাংলাদেশ থেকে এই ধরনের মানুষকে, আমাদের মানে নাগরিককে পার্শ্ববর্তী রাষ্ট্রে চালান করা হয়েছে, সেখানে পাসপোর্টবিহীন ঢোকার অপরাধে আটক করা হয়েছে, কিন্তু হস্তান্তর করেছে কিন্তু ওখানকার ইন্টেলিজেন্সের কাছে, বা অন্য কোনো জঙ্গি মামলা বা অন্য মামলায় লম্বা সময় নিয়ে আপনার এই গল্পগুলো, আপনার এই প্রত্যক্ষদর্শী বা জবানবন্দি যেটুকু আপনারা পেয়েছেন আমরা শুনবো। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। স্বাধীনতার 54 বছরের এই বাংলাদেশের যদি এই গল্প এখনো শুনতে হয়, এই মানুষ এই প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করে নাই, এই গল্প এখনো যদি শুনতে হয়, এটা দুর্ভাগ্য। এই গল্প শুনেছি। আজকে শেষ করতে হচ্ছে। বিবেচনা আপনাদের হাতে।